হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিলেট সম্পর্কে একটা বড় আপডেট আছে। নিশ্চয়ই এই আপডেটটা ডাইরেক্টলি এনআইএস ডিলেট কেস রিলেটেড নয়, কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে 29 তারিখ থেকে টিচার রিক্রুটমেন্ট যত মামলা, সম্পূর্ণ মামলাটা আপনার এক্ষুনি যা বিভাস পটনায়ক বেঞ্চে ছিল সেইটা ট্রান্সফার করে ম্যাক্সিমাম আমি বলতে পারবো, মানে নতুন যদি কেসটা হলো আর যে কেসটা অনগোয়িং আপনাদের হেয়ারিংগুলোটা চলছে সেইটা ট্রান্সফার করে আবার অমৃতা সিনহা ম্যাডাম বেঞ্চে ট্রান্সফার করা হয়েছে। আর 29 তারিখ থেকে টিচার রিলেটেড যত হেয়ারিংগুলোটা হবে সেইটা অমৃতা সিনহা বেঞ্চে মামলাটা হেয়ারিংটা হবে। এই বেঞ্চটা যখন ট্রান্সফার হয়েছে তার এনআইএস ডিলেটে কী সম্পর্ক, যারা রেগুলার ভিউয়ার আছে তার সাথে সাথে যারা কোর্ট কেসে আপডেট রাখে তারা নিশ্চয়ই ওরা বুঝতে পারছে আমি কেন বলছি কি একটা বড় আপডেট এনআইএস ডিলেটদের জন্য। বিশেষ করে 2025 এনআইএস ডিলেট যারা 2025 টিচার রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপটা করেছে প্রাইমারি টিচারে, কিন্তু ওরা ইন্টারভিউতে ওদেরকে বসতে দেওয়া হয়নি। তারপরে মামলাটা করা হয়েছে, মোটামুটি আমি বলবো 1 বছর হয়ে গেছে। 1 বছর না হলে আপনার 7-8 মাস হয়ে গেছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট একটাও হিয়ারিং 2025 টিচার রিক্রুটমেন্টে এনআইএস ডিলেট সম্পর্কে কলকাতা হাইকোর্টে হয়নি। কারণ যে মামলাটা সিঙ্গল বেঞ্চে অ্যাট প্রেজেন্ট যে বেঞ্চে মামলাটা ছিল বিভাস পটনায়ক বেঞ্চে, উনি মানে ডাইরেক্টলি তো উনি কোনো কথাটা বলেনি, কিন্তু ওনার যা ইন্টেনশনটা আমরা দেখেছিলাম কি আগে কৌশিক দাস মামলাটা উনি শুনবেন, তারপরে অন্য মামলাটা এনআইএস ডিলেট সম্পর্ক যা ছিল সেটা উনি ট্যাকলটা করবে। এইটাই ইনডাইরেক্টলি না হলে ডাইরেক্টলি এই ইন্টেনশনটা ছিল না। এইটা খুব একটা বলতে পারবো আমি 2025 এনআইএস ডিলেটের জন্য একটা খুব ডিলেইং প্রসেস ছিল। কারণ কৌশিক দাসের মামলাটা হেয়ারিংটা হচ্ছে না, কোনো না কোনো একটা আলাদা আলাদা সমস্যা চলে আছে। কোনো সময় আপনাদের প্রাইমারি বোর্ড অ্যাডভোকেট 2-3 বার প্রেজেন্ট ছিল না, তারপরে নানা রকম ঘটনা চলেছে, মাঝখানে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, মানে ওই কৌশিক দাস মামলাটা কোনোভাবে হেয়ারিংটা হচ্ছে না। তাহলে 1233 জন যারা এনআইএস ডিলেট তাদের তো ক্ষতি হয়েছিল, তার কিন্তু পরে যারা 2025 টিচার রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করেছিল তাদেরও অনেক সমস্যা দেখতে হয়েছিল। ওদের বারবার একটাই গ্রাউন্ড ছিল কি আমাদেরকে একটা ইন্টারিম রিলিফটা দেওয়া হোক, আর যখন ফাইনাল জাজমেন্টটা যে কেসে আসবে সেইটা ফাইনাল আউটকাম করে একটা জাজমেন্টটা বের করা, কিন্তু সেইটা হলো না। তা আশা করছি মামলাটা যখন অমৃতা সিনহা ম্যাডাম বেঞ্চে চলে গেছে তো কিছু না কিছু এমনি একটা আমরা ইন্টারিম রিলিফটা নিতে পারবো। কি মামলাটা তো কখন শেষ হবে কেউই বলতে পারবে না। অ্যাট প্রেজেন্ট তো আপনাদের প্রাইমারি বোর্ডে নতুন প্রেসিডেন্ট কে হবে সেইটাও জানা নেই, আর আপনার ইন্টারভিউগুলোটাও বন্ধ আছে। যদি আমি ধরে রাখছি ইন্টারভিউটা যদি স্টার্ট হলে নিশ্চয়ই আমি বলবো এটা একটা ভালো সুযোগ, বিশেষ করে 2025 প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে যারা ফর্ম ফিল আপ করেছে, যারা কেসগুলোটা দেখছেন, এমনি একটা প্রেয়ারটা যদি কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহা ম্যাডাম বেঞ্চে যে যখন মামলাটা যদি মেনশনিং করে আলাদা করে হেয়ারিং করে নিলে খুব ভালো হবে। কি আমাদের যেমনি মামলাটা চলছে সেরকম চলুক, কিন্তু আমাদের একটা ইন্টারিম রিলিফটা দেওয়া হোক। তো আশা করছি সেইটা আমরা পেয়ে যাব। কারণ এর আগে এনআইএস ডিএলএড যখন আমাদের 2022 আপনাদের 2022 বলছি সরি 2024 28 নভেম্বর 2024 যখন ইনভ্যালিড হয়েছিল, তারপর আবার যখন এনআইএস ডিএলএড ডিগ্রিটা ভ্যালিড হয়েছে, তার মাঝখানে 2-3টে হেয়ারিং এনআইএস ডিএলএড সম্পর্কে অমৃতা সিনহা ম্যাডাম বেঞ্চে অলরেডি হেয়ারিংটা হয়েছে। তাহলে ওনার মোটামুটি সব কিছু জানা আছে এনআইএস ডিএলএড রিলেটেডে। তো আশা করছি এনআইএস ডিএলএডদের কিছু একটা ভালো আপডেটটা হতে পারে 29 তারিখ পরে যদি মামলাটা লিস্টিং করানো হবে অমৃতা সিনহা ম্যাডাম বেঞ্চে। তাহলে এই আপডেটটা ছিল প্রাইমারি সাথে সাথে টিচার রিক্রুটমেন্টে ম্যাক্সিমাম যে মামলাটা কলকাতা হাইকোর্টে অনগোয়িং, তার সাথে সাথে যদি কোনো নতুন কেস ফাইলটা হলে সেইটা অমৃতা সিনহা ম্যাডাম বেঞ্চে হিয়ারিংটা হবে। এইটাই ছিল আপডেট। এরপরে অনেক বলছে কি আমাদের এমনি গভর্নমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে কি আপডেট আছে, কোনো নতুন আপডেট নেই। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, আমি বাধ্য হচ্ছি এই কথাটা বলছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট শুধু আপডেট নিচ্ছে কি আমাদের কি হলো, কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। আমি অনেকবার বলেছি, তার সাথে সাথে 3-4 দিন আগে আমি ভিডিও করে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আপনারা একটু নেতাদের পাশে গিয়ে খোঁজ নেন। কারণ ইলেকশন আগে যে প্রতিশ্রুতি বিজেপি গভর্নমেন্ট দিয়েছিল, বিজেপি পার্টি দিয়েছিল, সেইটা পুরোপুরি ফুলফিল হচ্ছে না।
যেমনি সমান কাজে সমান বেতন প্যারা টিচারদের অন্য রাজ্যের মতন আপনার স্যালারি দেওয়া হবে, কিন্তু যখন বাজেটটা এসেছে সেখানে একটা আলাদা গল্প। তার সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার মানে বলা হয়েছিল কি যারা যেরকম যে কাজ করছে তাদের ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এমনি একটা স্লোগানটা ছিল, সেইটা হলো না। তার সাথে সাথে অনেক কিছু, যে ইলেকশন আগেও একটা অন্য কথা ছিল, ইলেকশন পরে একটা অন্য কথাটা হয়ে গেছে। যাই হোক, সেই বিষয়টা আমি খুব বেশি যাচ্ছি না। তো আমাদেরকে আবার নতুন করে একটা চেষ্টাগুলোটা করতে হবে, নতুন করে আমি বলতে পারবো আবার আন্দোলনগুলোটা চালু করতে হবে। জানি না এনআইএস ডিএলএড ফিচারটা নতুন গভর্নমেন্ট কী ভাবছে, কিন্তু আমাদের চাকরি যদি আপনারা চাকরি নিতে চাইলে তাহলে স্টার্টিং থেকে সব কিছু চালু করতে হবে। মিনিস্টারদের সাথে দেখা করা, বিকাশ ভবন গিয়ে নিজের সমস্যাটা জানানো, তার সাথে সাথে প্রাইমারি বোর্ড, এডুকেশন মিনিস্টার সাথে দেখা করতে হবে, আপনাদের সিএম সাথে দেখা করে নিজের সমস্যাটা জানাতে হবে। মানে যে প্রসেসটা আমরা অলরেডি টিএমসি গভর্নমেন্ট যখন ছিল সেই কাজগুলোটা যা যা আমরা করেছিলাম সেই কাজগুলোটা আবার স্টার্টিং করতে হবে। বাড়িতে বসলে খুব বেশি লাভ হবে না, আমি বারবার অনেকবার আপনাদেরকে বলেছি। যদি আপনার এইটা মাইন্ডসেট আপ আছে কি নতুন গভর্নমেন্ট চলে এসেছে, এরপরে নতুন গভর্নমেন্ট চলে এসেছে তো আমাদের ডাইরেক্ট চাকরি পেয়ে যাবে, সেটা পুরোপুরি ভুল ধারণা। তাহলে আপনাদেরকে একটু বাড়ি থেকে বের হয়ে চেষ্টাটা করতে হবে। মাঝখানে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।